মার্কিন নীতির কাছে বশ্যতা স্বীকার করে ইউএসটিআর এর সাথে গোপন চুক্তি করতে যাচ্ছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ডের উপকমিশনার মুকিতুল হাসান এটি ফাঁস করে চাকরি হারিয়েছেন। ক্ষমতায় টিকে থাকতে মার্কিনীদের সাথে কেন গোপন চুক্তি করতে হবে? সাকিব। অসংখ্য ধন্যবাদ টিটো ভাই। আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু, যেটা নিয়ে আসলে আমাদের সকলেরই কথা বলা উচিত। কারণ এই যে ইউএসটিআর, এটার যে গোপন যে চুক্তিটা, এটা যে একটা মানে সেইডি একটা ডিল হতে যাচ্ছে, তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে যেটা যখন জুলকারনাইন সায়ের সামির মাধ্যমে ফাঁস করা হলো। তো যিনি জুলকারনাইন সায়ের সামিকে এই তথ্যটা দিয়েছেন তিনি হচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ডের উপকমিশনার মুকিতুল হাসান। তো তিনি দেশ ও জাতির স্বার্থে এটা তিনি ফাঁস করেছেন, এবং এটা ফাঁস করার অপরাধে তাকে অফিসিয়াল সিক্রেসি আইন অনুযায়ী তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তো এখন কথা হচ্ছে যে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটা রেসিপ্রোকাল যে একটা ট্যারিফ, এর উপরেই কিন্তু এই জুলকারনাইন সায়ের সামি একটা প্রতিবেদন করেছিলেন। সরকারের পক্ষ থেকে চাপ দিয়ে সেই প্রতিবেদনটি কিন্তু সরিয়ে ফেলতে বাধ্য করা হয়েছে বাংলা আউটলুক নামক একটা পোর্টালকে। তো এখন আপনি যখন দেখবেন যে সরকার এই ধরনের কার্যক্রম করে বা একটা রিপোর্ট তারা একটা অনলাইন পোর্টালকে চাপ দিয়ে সরিয়ে ফেলে, তখনই আপনি বুঝবেন যে এর মধ্যে নিশ্চয়ই কোনো একটা ধান্দা রয়েছে, বা এর মধ্যে এমন কিছু রয়েছে যেটা সরকার চাচ্ছে না যে জনগণের সামনে প্রকাশ পাক। তো এখন এই সরকার যখন এই ধরনের কর্মকাণ্ড করে, তখন কিন্তু আপনি প্রশ্ন মনের মধ্যে জাগে যে তার মানে সরকার কি এমন কিছু করতে যাচ্ছে যেটা এই জনগণকে মানে একটা অন্ধকারে ফেলে দিবে, বা এমন কিছু রয়েছে যেমন এই যে আপনি যে দেখাচ্ছেন যে নন ডিসক্লোজার এই চুক্তিতে কি এমন আছে। এই প্রশ্ন কিন্তু আমাদের মনের মধ্যে আসে যে তার মানে এটা সরিয়ে ফেলা হলো, নিশ্চয়ের মধ্যে এমন কিছু রয়েছে যেটা সরকার চায় না যে জনগণ জানুক। তো এখন এই যে মানুষের মনে যেটা প্রশ্ন দেখা দিয়েছে, এটাকে আরো উস্কে দিয়েছেন কিন্তু একটা সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিন বলেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের এই বিষয়ে একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা একটা গোপনীয়তার চুক্তি হয়েছে। ফলে যুক্তরাষ্ট্র কি চেয়েছে বা কি আলোচনা হয়েছে সেটার বিস্তারিত প্রকাশ করা সম্ভব না। তো এখন এই যে বাংলাদেশকে দেওয়া যে মার্কিন বাণিজ্য সংস্থা এই ইউএসটিআর এর যে গোপন যে চিঠি, এটা যে তিনি বলছেন যেটা নন ডিসক্লোজার এগ্রিমেন্টের কারণে প্রকাশ করা সম্ভব না, তো আমাদের মনে স্বাভাবিকভাবে জাগতে পারে যে তাহলে যে এই 21 পাতার এই চুক্তির মধ্যে কি এমন আছে। তো জুলকারনাইন সামির মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি যে এটি আসলে এই 21 পাতার চুক্তিটা মোটা দাগে 6টি ভাগে বিভক্ত, এবং এই 6 ধরনের যে ভাগ, এই ভাগের মধ্যে আবার আপনার শতাধিক শর্ত জুড়ে দেওয়া হয়েছে। এখানে আপনার শর্ত রয়েছে কর সংক্রান্ত, অশুল্ক বাধা সংক্রান্ত, ডিজিটাল বাণিজ্য সংক্রান্ত, প্রযুক্তি সংক্রান্ত, রুলস অফ অরিজিন সংক্রান্ত, অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত এবং বাণিজ্যিক সংক্রান্ত নানা শর্ত এখানে জুড়ে দেওয়া হয়েছে। এবং আমি পুরোটা পড়েছি। তো এই যে শতাধিক শর্ত যে জুড়ে দেওয়া হয়েছে, এই শতাধিক শর্ত যদি আমরা মেনে নেই, আমি আপনাকে একদম গ্যারান্টি দিয়ে বলে দিলাম যে এটা হচ্ছে আপনি মার্কিন দাসত্বের শৃঙ্খলে নিজেকে আবদ্ধ করে ফেললেন। তো এখন এই যে আমাদের অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত শর্ত এবং বাণিজ্য শর্তগুলো, এগুলো নিয়ে কিন্তু আমাদের দেশ এবং জনগণকে একটা মানে অন্ধকারে রাখা হচ্ছে, এবং সরকার যে এখানে একটা সেইডি ডিল করতে যাচ্ছে এটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং এই শর্তগুলোর মাধ্যমে বাংলাদেশে মার্কিন পণ্যের রপ্তানি তারা বলছে যে বৃদ্ধি করতে পারবে, এবং চীনা যে আমদানি রয়েছে সেটাও তারা কমাতে পারবে। কিন্তু এই যে অশুল্ক বাধা সংক্রান্ত এই যে শর্তগুলো, এগুলোকে আমরা যখন পর্যালোচনা করে দেখতে পাচ্ছি যে এটা বিভিন্ন মানে যে মার্কিন যে বিভিন্ন মানে মান সনদ, সেটা বাংলাদেশকে তারা বিনা প্রশ্নে মেনে নিতে বলেছে। আর যেসব ক্ষেত্রে বাংলাদেশ এখনো আইন প্রণয়ন কিংবা স্ট্যান্ডার্ড স্থাপন করতে পারেনি, সেসব ক্ষেত্রে মার্কিন স্ট্যান্ডার্ড প্রতিস্থাপন করতে বলা হয়েছে, যাতে মানে মার্কিন পণ্যগুলো অবাধে বাংলাদেশে প্রবেশ করতে পারে। তো এটা যদি আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে দেশকে বিক্রি করে দেওয়া না হয়, তার কিসের মাধ্যমে বিক্রি হতে পারে আপনি বলেন? তো আমি এখন মোটা দাগে যে বাণিজ্য শর্তগুলো রয়েছে সেটা একটু দর্শকদেরকে একটু পড়ে শোনাতে চাই। তো এখানে এই শর্তের মধ্যে বলা হয়েছে যে মার্কিন যে সামরিক যে ইকুইপমেন্ট রয়েছে সেটার আমদানি বাংলাদেশকে বাড়াতে হবে, এবং চীনের যে সামরিক পণ্য আমদানি সেটা বাংলাদেশে কমাতে হবে। বলা হয়েছে যে রাষ্ট্রীয় আকাশ পরিবহন সংস্থা বিমানের মাধ্যমে মার্কিন বেসামরিক উড়োজাহাজ এবং যন্ত্রাংশ আমদানি বাড়াতে হবে। মার্কিন জ্বালানি আমদানি বৃদ্ধি নিশ্চিত করতে হবে বাংলাদেশকে, এবং তরল প্রাকৃতিক গ্যাস এলএনজি আমদানিতে দীর্ঘমেয়াদী চুক্তি করতে হবে।
সামাজিক নিরাপত্তা খাতের জন্য মার্কিন গম আমদানি বাড়াতে হবে। সামরিক বাহিনী ও সরকারি সংস্থার জন্য মার্কিন সয়াবিন তেল আমদানি বাড়াতে হবে এবং সয়াবিন সংরক্ষণের জন্য মার্কিন কোম্পানির অংশীদারিত্বে অবকাঠামো নির্মাণ করতে হবে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তি স্বাক্ষর করে বিশ্ব বাণিজ্য সংস্থাকে জানাতে হবে। পাশাপাশি আপনার অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত মোট 6টি শর্ত জুড়ে দেওয়া হয়েছে। সেগুলো হচ্ছে জাহাজ নির্মাণ শিল্প এবং শিপিং খাতের বিকাশে যুক্তরাষ্ট্রের সমমানের নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নিতে হবে। বন্দর, জেটি ও জাহাজে চীনের তৈরি লজিস্টিক সিস্টেম লগিং ব্যবহার নিষিদ্ধ করতে হবে। এই ব্যবস্থাটি এরই মধ্যে নিরাপত্তা অজুহাতে নিষিদ্ধ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ব্যুরো অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি অনুমোদন ছাড়া কোনো ধরনের মার্কিন পণ্য দেশটিতে রপ্তানি পুনরপ্তানি করা যাবে না। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। ইউএস উৎপাদিত ও নিয়ন্ত্রিত পণ্যের আমদানি সংক্রান্ত সকল কাস্টমস তথ্য দেশটিকে দিতে হবে, যাতে মার্কিন সংস্থাগুলো লেনদেন চিহ্নিত করতে পারে। বাংলাদেশকে রপ্তানি নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে আইন অমান্যকারীদের বিরুদ্ধে সিভিল ও ক্রিমিনাল ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকতে হবে এবং প্রযোজ্য ক্ষেত্রে আইন প্রয়োগে মার্কিন যুক্তরাষ্ট্রকে অংশীদার করতে হবে। বিভিন্ন দেশের জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত এমন ধরনের সফটওয়্যার তৈরিতে স্বচ্ছতা বাড়াতে হবে। পাশাপাশি ডিজিটাল যে বাণিজ্য এবং প্রযুক্তি সংক্রান্ত, সেখানেও কিন্তু মোট 5টি শর্ত দেওয়া হয়েছে এবং 13টি খাতে নন ট্যারিফ বাধা সংক্রান্ত শর্ত জুড়ে দেওয়া হয়েছে। ঔষধ, কৃষি, পরিবেশ সহ 13টি খাতে নন ট্যারিফ ব্যারিয়ার বা অশুল্ক বাধা চিহ্নিত করে এবং কার্যকর ব্যবস্থা নিতে প্রায় অর্ধশত শর্ত জুড়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মেডিকেল ডিভাইস যে ক্রয় করা, সেই বিষয়ে তারা একাধিক শর্ত জুড়ে দিয়েছে। ফার্মাসিউটিক্যাল সেক্টর, মোটর গাড়ি ক্রয়ের ক্ষেত্রে এবং কৃষি ক্ষেত্রে সহ আরো নানা বিষয়ে কিন্তু তারা অনেকগুলো অযাচিত শর্ত আরোপ করেছে বাংলাদেশের উপর। এবং আমদানি সনদ দেওয়ার জন্য বাংলাদেশের যেসব শর্ত পূরণ করতে হয় তা দ্রুত বিশ্ব বাণিজ্য সংস্থাকে জানাতেও বলা হয়েছে। মার্কিন খাবার এবং কৃষি পণ্য আমদানিতে অনুমতিপত্র চাইতে পারবে না বাংলাদেশ, এ শর্তও জুড়ে দেওয়া হয়েছে। এখন আপনি জানেন যে গত 8ই জুলাই কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে পাঠানো এক চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বাংলাদেশের পণ্য আমদানিতে 35% শুল্ক আরোপের কথা জানিয়েছেন। তো নতুন এই শুল্ক হারটি কিন্তু 1 আগস্ট থেকেই কার্যকর হওয়ার কথা। এখন এটি ঠেকাতে এই যেসব শর্তগুলোকে জুড়ে দেওয়া হয়েছে বাংলাদেশের উপর, সেটি যদি ইউনূস সরকার আলটিমেটলি মেনে নেয়, তাহলে সেটা বাংলাদেশের জন্য কতটা ভয়াবহ হতে পারে তার কিছুটা আজ কিন্তু আমি আপনাদেরকে দিলাম এবং ক্লজ গুলো যতটুকু পালাম আপনাদেরকে মোটা দাগে পড়ে শোনালাম। এখন এটা যদি আপনার দেশ বিক্রি না হয় মানে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে, তাহলে আর কি দেশ বিক্রি হতে পারে সেটা আমার জানা নেই। এখন আমি মনে করি যে আমাদের যারা সচেতন জনগণ, তারা তো চটুল কথাবার্তা, চটুল বক্তৃতা এগুলো তারা খুব পছন্দ করেন, ওগুলোর ভিউ হয়, সাবস্ক্রাইবার্স হয়। কিন্তু এই যে জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো বা এই যে নন ডিসক্লোজার যে এগ্রিমেন্ট গুলো, এর মাধ্যমে যে ইউনূস সরকার আমাদের দেশটাকে যে কতটা ভয়াবহ বিপর্যয়ের দিকে ফেলে যেতে যাচ্ছে, এগুলো নিয়ে আমাদেরকে আরো বেশি ঘাটাঘাটি করা উচিত, বোঝার চেষ্টা করা উচিত, উপলব্ধি করা উচিত যে এই একটা অনির্বাচিত সরকার কোন বিপদের দিকে আমাদেরকে ঠেলে দিচ্ছে। এবং আমরা যদি এগুলো নিয়ে সচেতন না হই, এগুলো নিয়ে যদি আমরা কথাবার্তা আলাপ আলোচনা না করি, আমরা যদি জাস্ট ওই প্যারিসের থেকে কেউ একজন ইউনূসের পক্ষে বয়ান দিয়ে যাচ্ছে আর ওই বয়ানটাকে আমরা যদি বিশ্বাস করে আমরা যদি মনে করি যে দেশ রাইট ট্র্যাকে আছে এবং ইউনূসের সরকার 5 বছর দরকার, এ ধরনের একটা মানে জিনিস যদি আমরা বিশ্বাস করি, এটা জাস্ট আমরা নিজের পায়ে নিজে কুড়াল মারতে যাচ্ছি। আমি মনে করি যে আমাদের এখনো বুঝতে হবে যে ডক্টর ইউনূসের মতো এই ব্যক্তিটি আসলে আমাদের দেশটাকে কত বড় বিপদের দিকে ফেলে দিতে যাচ্ছে, এটা আমাদের উপলব্ধি করতে হবে। এবং এটা নিয়ে আমি এই পর্যায়ে আপনাকে একটু অনুরোধ করবো যে মাসুদ কামাল তার একটা বক্তব্য এই বিষয়টা নিয়ে যদি একটু প্লে করা যায়। জি, আমি ট্রাই করি। মাসুদ কামাল। মানুষ যখন বয়স হয় না, মানুষ যখন বয়স হয়, মানুষ তখন কি করে? মানুষ তখন কিন্তু জাগতিক অনেক কিছু থেকে নিজেকে ধীরে ধীরে সরায় নেয় যে এটা কি করবো আমি। তখন তারা একটা মাদ্রাসা করে, একটা মসজিদ করে, একটা চ্যারিটি কিছু করে, একটা এতিমখানা করে, মানুষের কিছু উপকার করার চেষ্টা করে। সে কিন্তু জাগতিক দিকে আর থাকে না। ওনারও তো বয়স হচ্ছে, উনি তো অমর না, প্রাকৃতিক কারণে উনি অমর না। তো ওনার বয়স তো কম হয় নাই। এখন উনি কি চিন্তা করেন? এখন উনি চিন্তা করেন ওনার কি এবার ট্যাক্স মৌকুব করা যাবে, ওনার কি এবার ইউনিভার্সিটি করা যাবে, ওনার কি এবার আদম ব্যবসার লাইসেন্স নেওয়া যাবে, ওনার কি এবার ট্যাক্স মৌকুব করা যাবে আগামী 29 সাল পর্যন্ত। উনি এইগুলি নিয়ে ব্যস্ত। স্টারলিংকের সঙ্গে চুক্তি করতে হবে গ্রামীণের, উনি এইগুলি নিয়ে ব্যস্ত। তো এই ব্যস্ততাটা তো আসলে স্বাভাবিক মানবিক যে বৈশিষ্ট্য তার সঙ্গে যায় না। উনি মহামানব জাতীয় কিছু একটা হবেন হয়তো বা, আমি জানি না, বাট এটা কিন্তু মিলে না। আমাদের এগুলো তো ওনার কাজ না আসলে। কিন্তু এই অবস্থায় কি একটা দেশ চলতে পারে কিনা?
মহামানবের খপ্পরে বাংলাদেশ। জি, সেটাই। আর কিছু বলার নেই এই বিষয়ে, আর কি বলবো নীরব ভাই, মানে হতাশাজনক আসলে।